আজ লেজি নোনে সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ভিন্ন স্বাদের গল্প ডনের ভূত। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি। হঠাৎ পিঠে চিমটি কাটল কেউ। উহ বলে আর্তনাদ করে পিছনে ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললুম, হতভাগা ছেলে, দিলি তো মুডটা নষ্ট করে। ডন আমার ভাগ্নে, মহা ধরিবাজ, বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। তা লাগুক, আপত্তি নেই, কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকেও যে জড়াবে, এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটি হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম, বুঝেছি, টাকা চাই, কিন্তু এবার কি কিনবি? রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো, বলল, না মামা, ভূত কিনব। অবাক হয়ে বললুম, ভূত কিনবি? কোথায় পাবি ভূত? কে বেচবে? ডন কাছে ঘেঁষে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, এর মোটে 3 টাকা দাম মামা, যদি এক্ষুনি 3টে টাকা না দাও কি হবে বুঝতে পারছো? বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম, বুঝেছি, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে। ঠিক জবাব হলে 3টে টাকাই পাবি। আর শিগগির বলো মামা, দেরি হলে গোগো ভূতটা কিনে ফেলবে। ভূত কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা মানে সেই মোনা বুজরুক? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁদ পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতর ভরে রেখেছে। মোনাদা বলল, শিশির দাম 50 পয়সা আর ভূতটার দাম 2 টাকা 50 পয়সা ইজ ইকুয়াল টু 3 টাকা। হাসতে হাসতে বললাম, হ্যাঁ বাহ, একদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। তো ভূতটা দেখতে কীরকম? ডন বেজায় চটে গেল। এই ভূত কি চোখে দেখা যায়? কই, শিগগির টাকা দাও বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করল। হাসতে হাসতে বললাম, এই দামি কলম। বেগতিক দেখে 3টে টাকা দিলুম। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চটে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকল। মোনা থাকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মোনার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া একফালি কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয়। অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যত ভয়ঙ্কর দেখাক, ওপর পাটির 2টো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে, এবং ডন একটা ছোট ছেলে, এতেই মোনার ওপর খাপ্পা হয়েছিল। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলুম মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসি। কিন্তু ডন তক্ষুনি ফিরে এলো, তার হাতে একটা ছোট্ট শিশিটা দেখিয়ে সে খুশি খুশি মুখে বলল, গোগো টাকা নিয়ে গেছিল মামা, মোনাদা ওকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিল, তাই আমাকেই সে বেচবে। সে টেবিলে শিশিটা রাখলো। শিশিটার ভেতর কিচ্ছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতর যে ভূত আছে কি করে বুঝলি? ডন বলল, আছে মামা, মোনাদা বলল সন্ধে হলেই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাই এই যে তুই ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে ওই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মোনাদা বলল, আবার ফাঁদ পেতে ধরে দেবে।
ডন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি মামা, তুমি যেন ছিপি খুলো না। ডন দুধ আনতে গেল। আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সংবরণ করতে পারলুম না। ছিপিটা খুলতেই একটা মোটকা গন্ধ টের পেলুম। তারপর দেখি জানালা গলিয়ে একটা কালো বেড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল। কালো বেড়াল তো এ ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বেড়াল নেই। ওটা এলো কোত্থেকে, কখন এ ঘরে ঢুকলো? ছিপি খোলার পরই বা জানলা দিয়ে ওরম গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিল একেবারে। সেই সময় ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলেছি। অমনি চিৎকার ছাড়ল, মামা মামা, ছিপি খুললে কেন? তারপরই তার চোখ গেল জানলার ওধারে পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বিড়ালটা বসে কেমন জল জ্বলে চোখে এদিকে তাকিয়ে আছে। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি ছিনিয়ে নিয়ে বেরুলো। পাঁচিলের কাছে যেতেই বিড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও বেরিয়ে যেতে দেখলুম। এবার জানি না কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচুর চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভূতটা ধরার ছল করে বেরিয়ে পড়ল। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিকে ওদিকে তাকাচ্ছে। সে কিছু বলার আগেই বললুম, এই চল আবার মোনা বুজরুকের কাছে যাই, সে ফাঁদ পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, টাকা যা লাগে দেব। ডন কাঁদো কাঁদো মুখে এগোলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলুম, মোনা আছো নাকি? ও মোনা। সাড়া এলো জঙ্গলের দিক থেকে। কে ডাকে গো? মোনার গলার স্বর কেমন অদ্ভুতুরে। বললুম, এই শিগগির একবার এসো তো এদিকে, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো, আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করে। অগত্যা মন্দিরের পেছনে গিয়ে জঙ্গলে ঢুকলো। বললুম, এই তুমি আছোটা কোথায়? শ্যাওড়া গাছের ভেতরে। শ্যাওড়া গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতরে। আমাদের দেখে সে ফিক করে হাসল। তারপর পাটির দুটো দাঁত নেই, সেই দাঁত হাসিটা বেশ অমায়িক লাগলো। বললুম, ওখানে বসে কি করছো মোনা? মোনা বলল, এই ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশিতে ঢোকাতে পারছি না। বলেই সে প্রায় চেঁচিয়ে উঠল, ওই জাগো, পালিয়ে গেল। সে শ্যাওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললুম, তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল, আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে, শিগগির একটা ব্যবস্থা করো। মোনা বলে উঠল, এ হে হে হে, সর্বনাশ সর্বনাশ, খোকাবাবুকে অমন পই পই করে বলেছিলুম, সাবধান। ডন কাঁদো কাঁদো মুখে বলল, এ মামা শিশির ছিপি খুলেছিল। মোনা বলল, এই ছোটবাবু কাজটা ঠিক করেননি, খোকাবাবুকে যে ভূতটা বেঁচেছিলুম সে খুব ঘোরেল ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায়, পাকা সিঁদেল চোর। কত বাঘা বাঘা দারোগাবাবুকে সে নাকাল করে ছাড়ত। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখে বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক, পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। ডন বলল, হ্যাঁ মোনা দা, পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? মোনা ভুরু কুঁচকে বলল, তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি, ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথা দেখি। কই খোকাবাবু, শিশিটা দাও। শিশিটা নিয়ে সে জঙ্গলের ভেতর চলে গেল। গেল তো গেলই। আমরা ঠায় দাঁড়িয়ে আছি। এক সময় হঠাৎ মিয়াও শব্দ শুনে দেখি
ছোপের ভেতর থেকে সেই কালো বিড়ালটা মুখ বের করেছে। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর তাকেও দেখতে পেলুম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পিছনে বটতলায় গিয়ে বসে পড়ল। সেই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতর গুঁড়ি বেড়ে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছে। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরল। তারপর চেঁচিয়ে উঠল, এবার এবার বাছাধন যাবে কোথায়? খোকাবাবু, ছোটেবাবু, চলে আসুন। সাড়া দিয়ে বললাম, এই যে এখানে আছি। না, আমাকে দেখে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। ছিপিয়াটা শিশিটা আমাকে দিয়ে বলল, হে হে হে, এবার কিন্তু সাবধান। তা খোকাবাবু কোথায় গেল? বললুম, কালো বিড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। সর্বনাশ, আপনি খোকাবাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হবে যে। সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকল। একটু পরে ডনকে নিয়ে সে ফিরে এলো। বলল, আর একটু হলেই পেতনি খোকাবাবুকে ধরে ফেলতো। পেতনিদের স্বভাব জানেন তো, ছেলেপুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগির চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রিরে ডন আমার কাছে শোয়, শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমোতে পারছিলুম না। সেই বিড়ালটার কথা ভাবছিল। আরও ভাবছিলুম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা সিরিঙে চেহারার লোক ছিল সে। মাথার চুল খুঁটিয়ে ছাঁটা। কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে, সেই জন্য ওই রকম করে চুল ছাড়ত। শুনেছি দুঁদে দ্বারকা বঙ্কুবিহারী ধারা তাকে কিছুটা শায়েস্তা করেছিলেন। কিন্তু কথাটা হলো, পাঁচু মরে কালো বিড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথাই বলে, স্বভাব যায় না মোলে। মরার পরও পাঁচু বিড়াল সেজে দুধ, মাছ, মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বিড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার। জানলার বাইরে ঝকঝকে জ্যোৎস্না। চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলাম। অমনি দেখলাম ফের একটা কালো বিড়াল জানলা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীর শিউরে উঠল। তখনই ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানলায় উঁকি দিল। বিড়ালটা পাঁচিলে বসে নীল জল জ্বলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখনই জানলা থেকে সরে এসে শুয়ে পড়ল। না, সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালে চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটাও নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু অর্থাৎ ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ, মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে এ নিয়ে মাথা ঘামালো না, কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে রাত্রির উপোস রাখতে হবে। কাজেই সে ছিপি খোলেনি। সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারিটি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতর রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে গেল। মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুজে তপ জপ করছিল। ডেরা মানে মন্দিরে লাগোয়া একটা পুরনো জরা জীর্ণ একতলা ঘর। জপ শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল, পাঁচু পালায়নি তো ছোটবাবু? হ্যাঁ, পালিয়েছে, আসলে আমারই বোকামি। মোনা, ডন এখনো জানে না আমি ফের ছিপি খুলেছিল বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিল। মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, হ্যাঁ ঠিক আছে, 3টে টাকা ছাড়ুন ছোটবাবু, আমি পেতনিটাকে শিশিতে ভরেছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন। খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ, মাছ, মাংস খায় না, একটু শুকনো গোবর আর হাড়গোড় এর খাদ্য। 3টে টাকা গচ্চা গেল।
কি আর করা যাবে। বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলো। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আবার মনে হলো সত্যি এই শিশির ভেতর পেতনি আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলুম। তারপরে যা দেখলুম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করলুম। টর্চ জ্বালতেই মূর্তিটা আর দেখতে পেলুম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া ন্যাড়া তাল গাছের মাথায় গিয়ে বসল। তারপর পেঁচার ডাক শুনলুম, ক্র্যাও ক্র্যাও ক্র্যাও। টর্চের আলো ফেললুম, কিন্তু কিচ্ছু দেখতে পেলুম না। আমার চোখের ভুল নয়তো। টর্চ নেবালে সাদা কাপড় পরা পেতনিকে দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তাল গাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম, কিন্তু জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলুম। টর্চ আর জ্বলল না। পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইছে সে। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালো। তারপরে এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাঁটি মারল। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাঁটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে আছে। আটকে উঠে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নিল। পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিল। কি কাণ্ড! একটা চামচিকে। চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললুম, কিন্তু এটা না হয় চামচিকে। সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাঁটি মারতে? কে জানে বাবা। আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শিশিতে পাঁচর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপর এসব ভুলে যাবে। কাজে আর এ নিয়ে চিন্তা করে লাভ নেই। যা ভেবেছিলুম হলোও তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল। বললুম, আবার কি চাই? ডন গম্ভীর মুখে বলল, পাঁচর ভূতটা গোগোকে বেচে দিলুম। ভালো করেছিস। মামা 2 টাকা দাও। আবার কি কিনবি? ডন ফিক করে হেসে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো। তোমার 2 প্লাস গোগোর 3 ইজ ইকুয়াল টু 5। 2 টাকা দিলুম। বললুম, হ্যাঁ ঘুড়ি কেনো, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। শুনলেন তো একটি দুষ্টু মিষ্টি ভূতের গল্প। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ঈশ্বরের করুণায় অনেক 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 ভালো থাকবে। নমস্কার।